আমার জন্য বরং এই খানাটা আমার বাবা হওয়াটা অসুবিধাই হয়েছে। অসুবিধা হয়েছে কি অর্থে? হ্যাঁ, অসুবিধা হয়েছে মানে সেই কুত্তার বিদেশি চাল না হওয়াটাই ভালো। পলিটিক্যাল চেঞ্জের চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কালচারাল চেঞ্জ। যেই জাতির কালচার নষ্ট হয়ে যায় সেই জাতির আর কিচ্ছু থাকে না, কিচ্ছু থাকে না। এক্স্যাক্টলি। বাবা বলে ছেলে নাম করবে, সারা পৃথিবী তাকে মনে রাখবে, শুধু এ কথা কেউ জানে না। বাবা বলে ছেলে নাম করবে, আসলেই ছেলে নাম করেছে। গুণী বাবার গুণী ছেলে আজ আমাদের কাব্যিকের স্টুডিওতে এসেছেন। তিনি আর কেউ নন, তিনি আমাদের সবার প্রিয় আগুন ভাই। আগুন ভাই, ওয়েলকাম টু কাব্যিক অডিও বুক অ্যান্ড পডকাস্ট স্টুডিও। থ্যাংক ইউ সো মাচ মো ফর ইনভাইটিং মি। কেমন আছেন দাদা? আছি আলহামদুলিল্লাহ, একদম ঠিকঠাক। আর একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমরা কিন্তু সবসময় অন স্পট একদম আড্ডা দিই, সব কোনো ধরনের ফর্মালিটি ছাড়া। আজকে ফর্মালিটি ছাড়া আড্ডা হবে, ঠিক আছে দাদা? একদম একদম। দাদা, আপনি যে সময়টা জন্মগ্রহণ করেছিলেন সেই সময়টা ছিল 1971 সাল, একদম স্বাধীনতার সময়। সেই জন্য কি নামটা রাখা আগুন? মানে আমি আসলাম বলেই তো দেশটা স্বাধীন হলো। হ্যাঁ, তা বটে, তা বটে। স্বাধীনতা বোধহয় তোমার হাত ধরে এসছে। একদম। আগুন নামেও তিনি আগুন, আর তার কাজে তো তিনি সবসময় দাউ দাউ করে জ্বলতে থাকেন। দাদা, যখন ছোটবেলাটা তোমার জন্ম হলো, সেই সময়টা আসলে যুদ্ধ পরবর্তী সময়গুলো তোমায় বেড়ে ওঠা বাংলাদেশে, সেই সময়ের কিছু স্মৃতি কি শেয়ার করা যায়? একেবারেই মনে নেই। আমি তো 9 ফেব্রুয়ারি 1971 জন্ম আমার। তখনকার কোনো হিস্ট্রি আমার মাথায় থাকারই তো কথা না। একটু যখন বড় হয়ে উঠলে, তখনকার দেশ, যখন তুমি স্কুলে গেলে, প্রথম একদম শৈশবে প্রথম স্মৃতিটুকু। তখনকার দেশে অক্সিজেন ভরা ছিল, অনেক সবুজ ছিল। হ্যাঁ, এটা একটা অদ্ভুত কথা বলতে পারি আমি। বাহ, অক্সিজেন ভরা একটা দেশ দেখেছি আমি। আচ্ছা, যা ক্রমান্বয়ে কমে যাচ্ছে, একেবারে কমে যাচ্ছে মানে কি, এখন তো মানে একদম বিলুপ্তির পথে অনেক। এক্স্যাক্টলি। আচ্ছা, আমাদের যারা দর্শক আছে এবং যারা লিসেনার্স আছেন আমাদের সঙ্গে, তারা সবসময় আমাদের কাছে একটা কোয়েশ্চেন করেন। আগুন ভাইয়ের কাছে সবসময় কেন যেন তাদের গানের দাবি থাকে। গান কিন্তু আজকে অনেক পরে হবে। প্রথমে আমার একটা কথা জানার খুব ইচ্ছা, যে এই যে আমরা যে পরিবারে বেড়ে উঠি বাবা মার সান্নিধ্যে, সেখানে যখন গুণী বাবা মা থাকেন, সব বাবা মাই কমার বেশি গুণী, কিন্তু খান আতার ছেলে একটু অন্যরকম পরিচয়, তাই না? এই পরিচয়ে বড় হওয়ার সময় কি কোনো এক্সট্রা সুবিধা বা এক্সট্রা কোনো শাসন অনুশাসনের ভিতর দিয়ে যেতে হয়েছে? না, সুবিধা এইভাবে বললে আমার জন্য বরং এই খানাটা আমার বাবা হওয়াটা অসুবিধাই হয়েছে। অসুবিধা হয়েছে কি অর্থে? হ্যাঁ, অসুবিধা হয়েছে মানে আতা ভাইয়ের ছেলে, ও তো এরকম হইবই। তো আমার কোনো ইয়ে নেই, এটা অবশ্য আগের কথা, অনেক আগের কথা। আর খালাম্মা, মানে আমাদের আন্টি নীলুফার ইয়াসমিন, তিনিও খুব গুণী শিল্পী ছিলেন। তো আসলে এভাবে মূল্যায়ন করা যাবে না। আম্মা হচ্ছে একেবারে, আমি অনেক ইন্টারভিউতে বলেছি, আম্মা হচ্ছে শিল্পীদের শিল্পী। হ্যাঁ, অবশ্যই, শিল্পীরা তাকে যেই জায়গায় স্থান দিয়ে রেখেছে, এটা একটা বিরাট ব্যাপার, আসলে অনেক বড় ব্যাপার। কিন্তু ওই যে ছোটবেলা থেকে হারমোনিয়াম নিয়ে বসো, তবলা নিয়ে বসো, এরকম কোনো অনুশাসন ছিল? কিচ্ছু না। বরং আমার আব্বা আমাকে ক্লাস 7-এ থাকতে একটা গিটার কিনে দিয়েছিল। আচ্ছা, হ্যাঁ বাবা। তারপরে তার কি চাওয়া ছিল, যে ছেলে গায়ক হোক? বা ছেলে কি হবে সেটা তার খুব একটা, কি যে ছিল তার চাওয়া, সেটা আমি খুব একটা জানি না। তবে যে আমার গান বাজনাটাকে সে যে খুব ভালো চোখেই দেখতেন সেটা আমি জানি। বিকজ তার অফিসে এই আমার হাতে গিটার নেওয়া একটা ছবি বাঁধিয়ে রেখেছিল আব্বা। বাহ, এটা কিন্তু বিরাট ব্যাপার। হ্যাঁ, অনেক বড় ব্যাপার নিঃসন্দেহে। এবং উনি খুব মাল্টি ট্যালেন্টেড একজন পার্সন ছিলেন, অনেক শ্রদ্ধার একজন মানুষ ছিলেন। আপনি ছেলে হিসেবে, আমি জাস্ট এটা আমার একান্তই জানতে চাওয়া, ব্যক্তি আগুন কিভাবে বাবাকে দেখতে পছন্দ করতো? একজন চলচ্চিত্রকার, একজন গুণী নির্মাতা, একজন ভালো অভিনেতা, একজন গীতিকার, একজন সুরকার, কোন পরিচয়টা তাকে বেশি আকৃষ্ট করতো? কোনো পরিচয়ই আমার আকৃষ্ট করেনি, শুধু বাবা, আব্বা। আমরা আসলে এই মধুর ডাকটা থেকে অনেক দূরে চলে এসেছি। হ্যাঁ, ড্যাড, এই এত সব ডাকের ভিতরে আব্বা নামটা আসলে অনেক সুন্দর, তাই না? আমি আসলে একটু বলি, ড্যাড বলতে অসুবিধা নাই,
কিন্তু আমি কদিন আগে একটা ইন্টারভিউতে বলেছিলাম এই দেশি কুত্তার বিদেশি চাল না হওয়াটাই ভালো। আমি আব্বা বলে তৃপ্ত, তৃপ্ত আমি বাবা কখনো বলি নাই আমি, কিন্তু ওই ড্যাডি নো, ভালো লাগে না একেবারে। আসলে সেই মানে এই কানেক্টিভিটিটা মনে হয় সংস্কৃতির সাথে হয় না। যায় না তো আসলে। এক্স্যাক্টলি। মানে যে যেখানে বেড়ে ওঠে, যে যেভাবে বেড়ে ওঠে, সেই জিনিসটা তার একটু ফলো করা উচিত। যেরকম ডাক্তারি ভাষায় একটা জিনিস বলে যে যার যেখানে জন্ম তার অ্যান্টিবায়োটিক গাছ সেখানেই জন্ম, কিন্তু ওকে ওই জন্যই আমি এটা বলছিলাম যে ওই যে সরি টু সে, আমি আবারও বলছি ওই দেশি কুত্তার বিদেশি চাল এটা ভালো না আসলে। আর যারা আমার সাথে এই মুহূর্তে আছেন তারা হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি খুব কাছ থেকে বসে দেখতে পাচ্ছি যে বাবার প্রসঙ্গ আসতেই তার চোখ বেয়ে পানি পড়ছে। না না এটা আমি এই জানি যে প্রসঙ্গটাতে না যাওয়াটা না ভালো, যাওয়া তাহলে আরেকটু বেটার। বেশি হ্যাঁ, পানি পড়বে, আর দরকার নাই, না আমি দরকার চাই নেই। না যে আজকে এই জায়গাটা খুব বেশি আবেগ ঘন করে ফেলি। তবে হ্যাঁ, প্রত্যেকটা সন্তানের জন্য বাবা মা জায়গাটা খুব অবশ্যই স্পেশাল। অবশ্যই। আমরা আমরা এই জায়গাটা থেকে আসলে একটু দূরেই চলে যাই। হ্যাঁ। আগুন ভাই, পড়াশোনার জগৎটা কি কেউ বেছে দিয়েছিল না নিজের মন মতন করে নিজের মতন করে করা হয়েছে জিনিসটা, আর করতে হবে বলে করেছি। আমি যখন ইন্টারমিডিয়েট দিলাম, ইন্টারমিডিয়েটের পরে আমি তো ডিসাইডেড যে আমি আর পড়াশোনা করব না, কেন? গান করবো। মানে তার দিনে তো গিটার সব হাতে উঠে গেছে আচ্ছা, একদম। ওকে। হ্যাঁ, তো সেই সময় আব্বা আমাকে বলেছিল তুই যদি গ্রাজুয়েশন কমপ্লিট না করিস হ্যাঁ, তোর সমস্ত গান বাজনা আমি বন্ধ করে দেবো 1 সেকেন্ডের মধ্যে। এই জন্যই আমার এই গ্রাজুয়েশনটা করা, তাও খুব একটা আহামরি কোনো রেজাল্ট নিয়ে করা না। মানে জাস্ট পড়তে হবে বলে পড়াশোনা। আব্বা বলেছে, আব্বার হাত থেকে রেহাই পাওয়ার জন্য এই গ্রাজুয়েশনের ভর্তি হওয়া। আচ্ছা, ওকে। তারপরে যখন সামনের রাস্তাটা চলা হলো তখন আমাদের দেশের সর্বপ্রথম, আমার কাছে কেন জানি মনে হয় তার আগেও কিছুটা রূপালী জগতে নায়ক এবং গায়কের একটা জুটি ছিল, সবসময় ছিল, কিন্তু তারপরে এসে যে ট্রেন্ডের 90-এর পরে যে মিলেনিয়ার্সরা যারা জন্মগ্রহণ করেছেন তাদের ট্রেন্ডে এসে সালমান শাহ আর আপনি একটা অনন্য জুটিবদ্ধ জায়গায় ছিলেন। হ্যাঁ, এখনো যদি সালমান শাহর কোনো একটা গান বেজে ওঠে সেখানে আগুনের কণ্ঠ থাকবে না, এটা কখনোই হয় না। তো আমি জানি এবং অসংখ্যবার আপনাকে এই নিয়ে প্রশ্ন করা হয়েছে, আপনি উত্তর দিয়েছেন, কিন্তু তারপরেও সালমান শাহ তো আলটিমেটলি সালমান শাহ। তার সাথে কাজ করার প্রথম স্মৃতিটা একটু যদি বলতেন। না, ওর সাথে কাজ করার স্মৃতিটাই ভাই বলে ভুল হবে, আমাদের দুজনের কাজ করার বন্ডিংটা, তো এইটা একটা মানে এই সব সময় এই বন্ডিং গুলি কিন্তু কাজ করে না। যেরকম রাজাক সাহেব এবং খুরশিদ আলম চাচা, ওনারা যেরকম একটা বন্ডিং এর মতন কাজ করেছিলেন, সব বন্ডিং কে ভেঙে চুরে সালমান আগুন বের হলো। সমস্ত বন্ডিং, মানে আমার আর সালমানের যে বন্ডিং, এই বন্ডিং আর বাংলায় এই চলচ্চিত্র ইতিহাসে নাই, গানে। মানে আমি গান গাইলে মনে হচ্ছে সালমান গান গাচ্ছে, কেউ বিশ্বাসও করে নাই প্রথমে যে ওটা আমি গেয়েছি। একদম সত্যি কথা। এই জায়গায় একটু ইন্টারাপ্ট করব, আপনাদের দুজনের জুটি দেখে আমার একজনের একটা জুটির কথা মনে পড়ে, সেটা হচ্ছে উত্তম কুমার আর হেমন্ত। ওনারা যেরকম করে, ওনারা কিন্তু একজন আরেকজনের ডাবিং দিয়ে দিত, আমি যতটুকু ডাবিং করে ফেলেছেন। আমার কাছে মনে হয় যদি কখনো সালমান শাহ সেটে না থাকে, আগুন ভাই কথা বললে একদম ডেফিনেটলি। এরকম কোনো মজার স্মৃতি কি আছে? না, ওরকম কোনো মজার স্মৃতি নাই। সালমানের সাথে আমার ম্যাক্সিমাম সময় কাজেই কেটেছে আসলে। আমি ওরকম আড্ডাবাজ আসলে ছিলাম না কখনোই। হ্যাঁ, না, আমাকে দেখে মনে হয় যে আমি আসলে না জানি কি, ওই সময় আমার সম্বন্ধে বহু রিউমার আছে আসলে। কিন্তু কাজ শেষ বন্ধু বান্ধবদের নিয়ে ঘরের মধ্যে ওই থাকাটাই আমি বেশি প্রেফার করতাম। কিন্তু সালমানটা ছিল উল্টা, ওদের কাজ শেষ গাড়ি নিয়ে সে এই চলে যাচ্ছে ওই চলে যাচ্ছে, এগুলো সব সালমানের সাথে এই ঘোরাঘুরি। কোনোদিন ঘুরতে যাওয়া হয়নি তার সাথে? সালমানের সাথে না, আমার স্টুডিওতেই দেখা হয়েছে, যতবার দেখা হয়েছে। আর নিশ্চয়ই তার মৃত্যু সেইভাবেই ভাবিয়েছে আপনাকে। সেটা তো একেবারেই একটা মানে আনএক্সপেক্টেড বিষয়, আনএক্সপেক্টেড, মানে কি এটা মানে বোল্ট ফ্রম দ্য ব্লু। হ্যাঁ, এটা মানে ওই সময়টাতে যারা ছিল আসলে তারা এখনো জানে, আমি তখন অনেক ছোট, কিন্তু তারপরেও মনে হয়েছিল যে আমার মা কান্না করছে, আমার বড় ভাবি খুব বড় ফ্যান। 3-4 দিন। এই সময়টাতে আসলে খুব খারাপ সময় গিয়েছে বাংলা চলচ্চিত্রে। এবং তারপর অনেকদিন আমরা আগুন ভাইয়ের কণ্ঠ তেমন একটা শুনতে পাইনি। আপনি অনেকদিন বিরতিতে ছিলেন, সেটা কি আসলে সালমান শাহের মৃত্যুর কারণে? হ্যাঁ, অবশ্যই, সেটা তো এটাই তো স্বাভাবিক। মানে সালমানের
তবে মানে এই যে এখন জীবনে এসে আমি বলি যে সালমানের ওই 3.5 বছরে আমার আর সালমানের যে কাজ হয়েছে, বাংলাদেশের বহু রথী মহারথীর 30 বছরেও ওই কাজ করার এই একদম সত্যি। কপালে জোটে নাই কিন্তু। সো উই আর হ্যাপি, আই এম হ্যাপি, আই এম হ্যাপি উইথ সালমান। হোয়াট উই ডিড, এটা একেবারে টু মাচ করা হয়েছে আসলে কাজগুলো। আসলেই তাই। আপনি যখন প্রথম গেয়ে উঠলেন, বাবা বলে ছেলে নাম করব, এটা না আমার সবসময় মনে হয় যে আমি আগুন ভাইকে দেখা হলেই জিজ্ঞেস করবই করব। সেটা হচ্ছে বাবা বলে ছেলে নাম করব, এই কথাটা তো আপনার ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি যখন গান গেয়েছেন তখন কি আপনার নিজের বাবা মানে খান আঙ্কেলের কথা মনে পড়েছে? না, মনে পড়েনি? একদমই না। ওই বিকজ সিনে তখন থেকেছিলেন। বয়সটা ছিল তো 21 21 বছর বয়সে আসলে এত কিছু ভাবার মানে অবস্থা ছিল না। ধুর ধর মার কাট হয়ে গেল গান রেকর্ডিং, ধুমধাম ছবি রিলিজ, রাতারাতি মেগাস্টারের হ্যাঁ, মানে কিয়ামত অবস্থায় থেকে যাওয়া আমার কিয়ামত। মৌসুমীর আর সালমানের। হুম, এটা কিন্তু এগুলি কিন্তু আমাদের কাছে নর্মাল না। হুম, এবং কিন্তু আছে একটা, কিন্তুটা হচ্ছে মৌসুমীও যেরকম সিনেমার আগে কিন্তু এই আর্ট লাইনে কাজ করেছে, হুম, মেরিল নাকি একটা বিউটি ফটোজেনিক প্রতিযোগিতায় এক্স্যাক্টলি ফার্স্ট ওগুলো করেছে। হয়েছিলেন। তারপরে সালমান করেছে, টাওয়ার ফ্যাশনের হুম, অনেক শোটো করেছে। আমিও ছিলাম আমার ব্যান্ড নিয়ে, সাডেন নিয়ে। সাডেন। এই সমস্ত কিছু মিলিয়ে কিভাবে যে কি হয়ে গেল কিছুই জানি না। আমি সাডেন ব্যান্ডের কাছে আসতামই, যেহেতু আপনি উঠিয়ে ফেলেছেন প্রসঙ্গ। এই যে বাংলাদেশে এই ব্যান্ড প্রজন্ম, তখন আসলে খুব ব্যান্ডের হিড়িক ছিল। মাইলস, অবস্কিউর, সাডেন ব্যান্ডের গঠনের সময়কার কিছু কথা শুনতে চাই। আমি তখন ম্যাট্রিক দিব অবস্থা। আচ্ছা। হ্যাঁ, আর তখন আমার সাডেন ব্যান্ডটার আচ্ছা এত ইতিহাসের দরকার নেই। সাডেনের থেকে তখন তিনজন পড়ছে নিউটনে। নিউটন আমার থেকে 1 বছরের জুনিয়র। ওকে। তারপর সেখান থেকে ওই 3 জন আমাকে আর আমার একটা বন্ধু সুমন বেশ বাজায়। আচ্ছা ওকে খবর দিল যে ভাই আমাদের সাথে একটু মিউজিক করবেন নাকি। আচ্ছা আচ্ছা, মিউজিক করা শুরু চললো এবং আমরা টুকটাক শো পাওয়া শুরু করলাম। এক একটা শোর থেকে তোর ইনকাম হয় 500 টাকা। 500 টাকা অনেক টাকা, কিন্তু অনেক সেই টাকা, সময় তখনকার অনেক টাকা। হ্যাঁ, হ্যাঁ, এই 500 টাকার একটা গল্প বলি শোন। ডেফিনেটলি। আমাদের যে লিড গিটারে ছিল রাশেদ, তার বাসা হচ্ছে পল্টনে। ওকে। পল্টনে ওর বাসার থেকে বের হলে কবির হোটেল নামে একটা হোটেল ছিল। না তোর না আমি মাথায় থাকার কথা না, ছাপনা হোটেল একটা। আচ্ছা কিন্তু ভিতরের খাওয়াগুলি 5 স্টার। ওকে। আচ্ছা, বুঝছিস? হ্যাঁ তো আমি একদিন শো করলাম, প্রথম শো আমার, হ্যাঁ হ্যাঁ। ভাগে 500 টাকা। আচ্ছা ঠিক আছে, বাসা থেকে বের হয়ে আই ওয়েন্ট টু কবির হোটেল। এমন খিদা লেগেছে, ওকে। বুঝেছিস? খেলাম কি মেনু দেখি, চিংড়ি। আচ্ছা, চিংড়ি আমার খুব ফেভারিট। আমি জানি। একটা চিংড়ির অর্ডার, ভাত। বিশ্বাস কর্ম, ভাত তো পেট ভরে খেলাম। মানে যেমন চিংড়ির স্বাদ তেমন সুন্দর, কিন্তু হোটেলটা কিন্তু ছাপড়া হোটেল, ইটালিয়ান হোটেল। হ্যাঁ। বিল এসছে 360 টাকা। ওকে। বিশ্বাস কর্ম, আমার হৃদয় ভেঙে গেল যে কি কামাইলাম আর কি খাইলাম, কেন খাইলাম এটা। বাসায় যাওয়ারও চিন্তা করছি আমি, এখন বাসায় যাব কিভাবে। সে কি রিক্সায় যাব নাকি হেঁটে যাব না বাসে যাব, এই চিন্তা করছি। এই অভিজ্ঞতা আমার সাধনের প্রথম শো। আসলে জীবনের এই অভিজ্ঞতাগুলো এখন নিশ্চয়ই মনে পড়লে তুমি হাসতেছো। সুপার কিন্তু সুপার। সেই 500 টাকার স্বাদ কিন্তু তুমি আর কখনো পাবো না লাইফে। ওইটা কিন্তু আনফরগেটেবল। ওইটা অদ্ভুত একটা সময়। নামটা কে দিয়েছিল? সাডেন নাম ওরাই দিয়েছিল, ওই 3 জন। হ্যাঁ। তারপর এই ব্যান্ডটা ভেঙে গেল কখন এসে? এই ব্যান্ডটা ভাঙলো তো না, আমি বের হয়ে গেলাম। তো ওইটা আমি তখন প্লেব্যাকে যখন ব্যস্ত হয়ে গেলাম তারপর 92-তে। ব্যান্ডটা ফর্ম আমাদের প্রথম অ্যালবাম রিলিজ হয়েছিল 90-তে। আচ্ছা। তারপরে 92-তে তো আমার কেমত শুরু হয়ে গেল। এরপর থেকে তার দম ফেলার সময় পেলাম না, বাস। তারপর আর সময় দেওয়া হয়নি। তারপর 96-এ গিয়ে আমি আবার সাডেনে রিজয়েন করলাম। সেখানে আবার আমাদের অ্যালবাম বের হলো বাংলাদেশ নামে। ওখানে 2টো গান গাইলাম, এই তো চললো। এখন যেরকম বলা যেতে পারে আমি এখন যেরকম সাডেনে আছি, এখন আমরা মানে রিফর্ম করেছে জিনিসটাকে আবার, যে আমাদের তখনকার গানের রেকর্ডিং গুলি তো অত ভালো ছিল না, তো আমাদের গুলি আবার রি রেকর্ডিং করার দরকার। আচ্ছা। তো যেহেতু দরকার আর
যে মেম্বাররা আমরা ছিলাম সেই মেম্বাররাই আছে, তারা কি এখনো আছেন তারা সবাই? এখনো আচ্ছা, আছে। হ্যাঁ, তাহলে আমরা এখন বলতে পারি সাডেন ইজ ব্যাক। সাডেন ইজ ব্যাক, সাডেন ইজ ব্যাক। সাডেন ইজ ব্যাক, অল সাডেন হঠাৎ করে আবার ব্যাক করবে এবং আমরা সেই দিনের অপেক্ষায় রইলাম। আর আমি দেখেছি রিসেন্টলি আসলে অবস্কিউর বলেন, মাইস বলেন, সবাই আসলে আবার রিফর্ম করে নতুন করে যারা যারা আছেন আবার ব্যাক করছেন। এটা একটা খুব নস্টালজিয়ার মতন জায়গা আমার মনে এক্স্যাক্টলি হয়। এক্স্যাক্টলি এটা আমি কয়দিন আগে একটা ইন্টারভিউতে পড়েছিলাম যে 30 বছরের একটা চক্কর, হুম এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এখন যেখানে দাঁড়িয়ে আছি আমরা, আমি কিন্তু তোর মাস 2-3 ধরেই বলে আসছি বিভিন্ন ইন্টারভিউতে হুম যে একটা ভয়ঙ্কর চেঞ্জের সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। হুম ভয়ঙ্কর চেঞ্জ, কেউ ভাবতেও পারবে না কি চেঞ্জ। কেউ যদি বলে কি চেঞ্জ, আমি বলবো জানি না। হুম ওকে, দেখ এই চেঞ্জটা কি হয়েছে না, হয়েছে। অ্যাবনর্মাল একটা কিছু চোখে তো দেখলাম। অবশ্যই হ্যাঁ, অবশ্যই। নিউট্রালাইজ একটা পলিটিক্যাল অবস্থা। এখন কি অবস্থার মধ্যে আছে দেশটা কিন্তু উন্নতির প্রথম স্টেপটা দেয় করে হ্যাঁ এখন। একদম। আমি কিন্তু এই কথাগুলি বলেছিলাম আগে, এবং বলেছিলাম যে 30 বছর আগের যে ব্যান্ডস হুম সবগুলি আবার ব্যাক করবে। সবকিছু সংস্কার হচ্ছে এখন, একদম দেশের পলিটিক্যাল জায়গা থেকে শুরু করে সাংস্কৃতিক পর্যন্ত সব জায়গায় একটা নাড়া পড়ে পলিটিক্যাল গেছে। চেঞ্জের চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কালচারাল চেঞ্জ। Cultural যেই change জাতির must be। কালচার নষ্ট হয়ে যায়, সেই জাতির আর কিচ্ছু থাকে কোনো না, কিছুই থাকে না। কিচ্ছু থাকে না। এক্স্যাক্টলি। কথা বলতে বলতে এখন একটু অন্য প্রসঙ্গে আসি, যেহেতু দাদা আপনি এই মুহূর্তে বসে আছেন আমাদের কাব্যিকের স্টুডিওতে, তাহলে একটু বই প্রসঙ্গে চলে যাই। তুমি কেমন বই পড়তা? ছোটবেলায় বই টই পড়তা নাকি খালি গান? না, বই পড়ার একটা সময় আমার ছিল। হুম। ক্লাস 7-8 আচ্ছা শীর্ষেন্দুর বই, সুনীল গঙ্গোপাধ্যায়ের বই, আচ্ছা এইসব পড়া হয়েছে আমার। ওকে। হ্যাঁ, তবে খুব একটা যে আগ্রহ নিয়ে পড়া হয়েছে তা না। হুম হ্যাঁ, এই তোমার মতন যারা একটু মানে এখান থেকে পালিয়ে বেড়ায় আর কি বই থেকে, তাদের জন্য হচ্ছে কাব্যিক একদম হিস্ট্রি। এই ব্যাপারটা কেমন লাগে তোমার কাছে, যে আগে আমরা বই খালি পড়তাম, হ্যাঁ। এখন বই আমি শুনতে পারি? ধরো তুমি একটা কাজে যাচ্ছ, খুব ব্যস্ত একটা সময়, অথবা বাসায় শুয়ে আছো, তোমার বই পড়তে ইচ্ছে করছে না, তুমি বই শুনতে পারো কানে, তুমি প্লে করে দিচ্ছ। এই যে রেভুলেশন, এই রেভুলেশনটা কেমন লাগে? এটা কি রেভলিউশন? ওয়ান কাইন্ড অফ অডিও রেভুলেশন। আচ্ছা তোমার কণ্ঠে আমি শুনি। বলি, এটা হচ্ছে ছোটবেলায় যারা অভাগা, ভাগা। হ্যাঁ, তারা এই অডিও বুক থেকে দূরে ছিল। আচ্ছা আমি কিন্তু এই 30 বছর আগে অডিও, 30 না, আমার তো এখন 53, হুম। 10 বছর, 43 ইয়ার্স ব্যাক, আচ্ছা 43 বছর আগে কিন্তু এই অডিও বুক আমার মায়ের কণ্ঠে শুনেছি। আমি যখন ঘুমাচ্ছি সত্যি? তখন ঠাকুরমার ঝুলি পড়ে পড়ে আব্মা। ও আচ্ছা, তার কণ্ঠে। হ্যাঁ। আচ্ছা সো লাইভ ভার্সন। লাইভ ভার্সন। লাইভ ভার্সন। সো আমি কিন্তু অডিও বুকে মানে অতখানি অনভ্যস্ত না। এই না হলে আগুন, মানে কথার উত্তর এভাবেই দিতে হবে না, এইটা আমাদের যারা একটা তখন বই পড়াটা কিন্তু একটা কালচার। বই ডেফিনেটলি। পড়া কিন্তু ভয়ঙ্কর একটা জিনিস। আব্বা দেখ, আমার এইগুলি বলতে গেলেই কান্না আসে, যে আব্বা আমাকে সবসময় বলতেন যে কিচ্ছু যদি না হয়, হুম গো ফর আ পর্ন, হুম পড়ো, এক পাতা হলেও তোমাকে পড়তে হবে প্রতিদিন। বাবা বলতো। বাবা বলতো গো ফর আ পর্ন, কিচ্ছু করার নাই, যদি এরকম হয় হুম বই খোলো, বই পড়ো, এক পাতা হলেও বই পড়ো। এইটা যে কত বড় একটা কেমিক্যাল রিয়াকশন ঘটায় ব্রেইনে পড়াটা, হুম হ্যাঁ, সেটা অডিও বুক কোনো দিন দিতে পারবে না। তুই একটা পাতা শেষ হয়ে গেছে, আরেকটা পাতা উল্টাবি, সেটার মধ্যে যে একটা মড়মড় শব্দ, হুম সেই শব্দ তোর কান পর্যন্ত যদি না পৌঁছায়, হুম এটা একটা অসম্ভব ব্যাপার। আচ্ছা অডিও বুক দিয়ে নন লিনিয়ার কাজ করা যেতে পারে। হুম তারা অডিও বুকে ধর খুশি হবে যারা ওই বয়সে লাইভ অডিও বুক শুনে নাই। কিন্তু দাদা জীবনের সাথে সাথে তো আমাদের এখন ব্যস্ততা বেড়ে গেছে। ওই তোমার আমার মায়েরা তখন শুধুই হাউসওয়াইফ ছিল বা হাউস মেকার ছিল। এখনকার মারা ম্যাক্সিমাম, মি অলসো অ্যাজ এ ওয়ার্কিং মম, আমারও দিন শেষে এসে ওই গল্পটা তাকে পড়ে শোনানোর সময়টা আমি পাচ্ছি না, আমারও টায়ার্ড লাগে, দিন শেষে আমি আমার কাজ শেষ করে ঘুমোতে যাই। তো যুগের চাহিদা অনুযায়ী এসছে এই ধরনের অডিও প্ল্যাটফর্মগুলো, তো সেই জায়গায় কি সাধুবাদ পাওয়ার যোগ্য না? না, অবশ্যই সাধুবাদ পাওয়া যোগ্য। কিন্তু আমি যেটা বলছি যে আমরা যেভাবে অডিও বুক পেয়েছি, হ্যাঁ সেই অডিও বুক তো নীলুফার ইয়াসমিনের গলা পড়ছে ঠাকুরমার ঝুলি, এবং সেই ঠাকুরমার ঝুলি বলতে পারবি মৌ ঠাকুরমার ঝুলির রাইটার কে? না, অদ্ভুত ব্যাপার। কিন্তু অদ্ভুত ব্যাপার। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
আমার তো মনে হয় যারা এই মুহূর্তে শুনছে তারাও কেউ জানে না, অনেকেই কাব্যিকা জানে না। কেউই জানে না বোধহয়। এখানেই হচ্ছে মানে নামটা আবার বলো। দক্ষিণারঞ্জন মিত্র মিত্র মজুমদার মজুমদার। ঠাকুরমার ঝুলি, আচ্ছা, ওনার লেখা সব ওকে, আচ্ছা, টোটাল জিনিসটা। আচ্ছা আচ্ছা। তো এই তথ্যগুলি আমরা পেয়েছি কিভাবে? ওই বইটা দেখেছি চোখে। এটা তো এই না যে টাক স্কিপ না, এটা তো না। এটার কোনো হ্যাঁ, নাকি পিটিও না, প্লিজ টার্ন ওভার না রে, হ্যাঁ প্লিজ টার্ন ওভার, হ্যাঁ প্লিজ টার্ন ওভার। হ্যাঁ, পৃথিবীর প্রত্যেকটা জিনিসের সাথে স্পর্শের একটা সম্পর্ক আছে অবশ্যই। ওকে, আমি একটা মজা করে একটু হাসির ছলেই বলি, একটু ঘুরিয়ে বলছি। ধর একজন এক গ্লাস অরেঞ্জ জুস খাবে। আচ্ছা, অরেঞ্জ জুস দেখলো। অরেঞ্জ জুস খাওয়ার আগে ধর তোর হাতে এক গ্লাস অরেঞ্জ জুস, আমার হাতে এক গ্লাস অরেঞ্জ জুস, আমরা দুইজন ফাইনালি চিয়ার্স করলাম। বলতে পারবি চিয়ার্সটা করে কেন? দুজনের খাওয়াটা উপভোগ্য, সময়টাকে উপভোগ করার জন্য। মোটামুটি ঠিকই আছে। এর একটা ডিপ রিজন আছে। সেটা কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই দিয়ে তো আমরা যে কোনো কিছু বাজ বিচার করি। চোখ দিয়ে দেখলাম, আহা কি অরেঞ্জ জুস, আচ্ছা, না জানি কি হবে খেতে। ওকে, জিভ দিয়ে একটু ছুঁয়ে নিলাম, আরে what a taste, স্বাদ নিলাম। হ্যাঁ, চোখ দিয়ে দেখলাম, না চোখ তো হয়েছে, চোখে কর্ণ, নাসিকার সামনে নিয়ে একটু শুকে দেখলাম, আরে টকটক গন্ধ বেরায়, কি সুন্দর খেতে হবে। ত্বক দিয়ে একটু ছুঁয়ে নিলাম, জিনিসটা ছুঁয়ে দেখলাম, স্পর্শ দেখলাম। কানটা দোষ করলো কি? সেটাই, কানটা কি দোষ? কানের তো একটা কাজ লাগবে। এই তখন হচ্ছে টুং। ওকে, টুংটা মানে কানটাও শুনলো যে আমি এক গ্লাস বিউটিফুল অরেঞ্জ জুস খেতে যাচ্ছি। ওই অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করে নেওয়া, যে একটা শব্দ দিয়ে টোটালি জিনিসটাকে এনজয় করা। ওকে, টোটালি জিনিসটাকে এনজয় করা ব্যাকডেটেড ভাবে। আপডেটেড হয়ে যাওয়া কিন্তু খুব কঠিন মৌ। আপডেটেড হওয়া প্রচন্ড কঠিন, তাল সামলানো যায় না এমন জিনিস। যেহেতু অডিও বুক নিয়ে বলছি, এখন তো আমাদের অডিও বুক ছাড়া আপাতত কিছু করারও নেই। হ্যাঁ, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলি কিংবা ঠান দিদির থলে একটা বই ছিল এরকম। আমরা কিন্তু এই জায়গায় একটু ইন্টারাপ্ট করবই, কারণ হচ্ছে আমি ব্যক্তিগতভাবে চাবো আজকের পর এই দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের এনার যে ঠাকুরমার ঝুলি আমরা এখন থেকে নিয়মিত কাব্যিকে শুনতে পাবো ইনশাল্লাহ। দেখি আমরা এটাকে আবার ব্যাক করে নিয়ে আসবো। এটা আগুন ভাইয়ের সামনে মোয়ের ওয়াদা। তারপর বলেন। এই তো আমি যেটা বললাম যে একটা জিনিসকে টেস্ট করতে গেলে সেটাকে পরিপূর্ণভাবে টেস্ট করা উচিত। তা তো অডিও বুকটাতে একটুখানি ল্যাকিংস আছে। আর একটুখানি ল্যাকিংস এর কথা যেটা আমি বলবো, শব্দ উচ্চারণ, শব্দ চয়ন, এগুলো যারা অডিও বুকটা পড়ছেন তাদের অনেক বেশি। না, আমাদের এই কাব্যিক অডিও প্ল্যাটফর্মে যারা পড়ছেন রেগুলার, তারা আসলে সবাই অভিজ্ঞ। অডিও বুকে তো তুইও পড়ছিস, তোর উচ্চারণ ভালো, শব্দ চয়ন ভালো, এই ভালো, ওই ভালো, প্রেজেন্টেশন ভালো, সব মিলিয়ে তোর অডিও বুকটা অন্য 10 জনের থেকে বেটার হওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ দাদা। বাট এখানে আর যারা পড়ছেন আমার সঙ্গে সবাই অভিজ্ঞ এবং তারা আসলে তাদের বেস্টটুকু দেওয়ার চেষ্টা করছেন। আর এখন তোমার প্রজন্মের পর থেকে পরের প্রজন্মতে আসি। এখন একটু আগেই তুমি কথা বলছিলে এই প্রজন্মকে নিয়ে, দেশের অভ্যুত্থানকে নিয়ে, একটা চেঞ্জকে নিয়ে। তো আমরা এখন বহুল প্রচলিত যে শব্দটা এখন বর্তমানে, সেটা হচ্ছে জেনজি। তা আমরা বলে যাচ্ছি, প্রতিদিন বিভিন্ন পোস্টে বলছি, প্রতিদিন সকাল থেকে রাত অবধি একটাই শব্দের চর্চা। তো আমরা এই যে জেনজি, তারা তো তোমার সন্তানের প্রজন্ম জেনজি। তোমার সন্তানদের দুই নাম হচ্ছে মিছিল এবং মশাল, আমার যতটুকু মনে আছে। হ্যাঁ, ওরা তো নিশ্চয়ই এই আন্দোলনের সময়, এই পুরোটার সময় নিশ্চয়ই ঘরে বসে থাকেনি, তারাও গিয়েছে। আমরা গল্প করতে করতে আসছিলাম এই বিষয়টা নিয়ে। তো ওদের হাত ধরে যে পরিবর্তন এসছে এই পুরো সমাজে, এই নতুন পরিবর্তনকে তুমি কি বলতে চাও নতুন দেশে? এদের হাত ধরে কিন্তু আসে নাই পরিবর্তনটা আসার কথাই ছিল। ওকে, কিন্তু জেনজি পথ দেখিয়েছে, কিন্তু সাধারণ ছাত্ররা, আমি বলছি আপগ্রেডেড এরকম ভার্সন মিছিল মশাল ক্যাটাগরির বাচ্চারা, ওরা সঙ্গ দিয়েছে, কিন্তু প্ল্যান ওয়াজ একদম জেনারেল ছাত্র যারা, ওরাই কিন্তু মানে আসল
জিনিস। পরিবর্তনটা তো এসেছে আলটিমেটলি, সেই পরিবর্তনটা তুমি কিভাবে পরিবর্তনটা দেখো? এসছে, এখন পরিবর্তনটা কতখানি পরিবর্তনশীল হয় হুম, সেটাও দেখার একটা বিষয় আছে। তা বটে, তা বটে। আর আমরা চাবো নতুন দেশে নতুন প্রজন্মরা আসলে সবকিছু নিয়ে এগিয়ে যাক সুন্দর করে। যেমনটা আসলে তারা যেভাবে মাঠে নেমে রাস্তায় নেমে যে অতটা পরিবর্তন করেছে, হুম হুম। আমি এবং আমরা এবং পুরো কাব্যিক অডিও প্ল্যাটফর্ম সবাই চাই যে তারা আসলে আবার তাদের পড়াশোনার টেবিলেও ফিরে আসুক, তাদের রেগুলার যে বই খাতা, যেখান থেকে আসলে জাতি সামনের দিকে এগোবে। কারণ শিক্ষিত না হওয়া পর্যন্ত পরিপূর্ণভাবে কখনোই একটা জাতিকে দিক নির্দেশনা দেওয়া যায় না। এক্স্যাক্টলি তাই। এবার অনেক কঠিন কঠিন কথা বলছি। ১ মিনিট। ওকে। এবার একটু অন্য প্রসঙ্গে যাই। সেটা যাই। হচ্ছে তুমি গান তো নিজে গাও। বাংলাদেশের সব ঘরানার গান মোটামুটি তুমি গাইছো। কিন্তু আমি তোমার কণ্ঠে একটু ফোক গান কম শুনছি। কেন? এটা ব্যাপারটা এরকম কেন? ফোকটা ওভাবে টানে নাই মো। জানা নাই। না, তোমার কণ্ঠে আধুনিক গানগুলোই বেশি আধুনিক বসে। মেলোডিয়াস। বেশি বসে। প্রেমের খুব গান। সহজ সরল অ্যান্সার। আমার কাছে মনে হচ্ছে যে অন্যদের মতন প্যাচায়া-ট্যাচায়া অ্যান্সার না করে আমি তো পেঁচাইলা মানুষ না তো। না, তুমি এটাল না। আচ্ছা, তোমার যে পরিবার আসলে আমি বলব যে আগুন ভাইয়ের পরিবারের মতন এত প্রসিদ্ধ পরিবার আমি খুব কম দেখেছি। বাবা-মা ২ জন খুব গুণী মানুষ। আমি আবারও ওনাদের নাম মানে বলার আগে অবশ্যই কানে একবার হাত দেওয়া উচিত। এবং খালা হচ্ছেন সাবিনা ইয়াসমিন, বাংলাদেশের প্রখ্যাত গায়িকা। এই যে ঘরানা, এই ঘরানাতে বড় হতে এসে খালাদের কাছে তো শুনেছি যে আ ভাইগনাদের একটু আলাদা আবদার থাকে। খালার সাথে কোনো মানে খুনসুটির কোনো স্মৃতি কি আছে বা? আমার খালাম্মা আমার সাথে খুবই ফ্রি। হুম, হ্যাঁ, যেটা আমি আমার মার সাথেও ছিলাম না। হুম। আমার খালাম্মা আমার সাথে খুবই ফ্রি এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম জোকস আমাকে ফোন করে তখন আমার সাবিনা আন্টি? সাবিনা ও খালা, বাবা! হ্যাঁ, আচ্ছা। বিভিন্ন রকম জোকস, এই হয়েছে নাহলে ওই হয়েছে, নাহলে এই হয়েছে নাহলে ওই হয়েছে। যেই করে তোর আমি ইস্কাটন থেকে মগবাজার যাওয়ার সময় ফোনটা করে আমাকে বলেছিল, তোর জন্য একটা খুব খারাপ খবর আছে। হ্যাঁ? হ্যাঁ, আমি তো ভেবেছি ওই যে হুম, হুম। যা তো তাই। তো এই আধা মিনিট পরে যখন বলল যে সালমান কিন্তু নাই, এই খবর কিন্তু উনি দিয়েছিলেন আমাকে প্রথম। আচ্ছা। কিন্তু উনি আমার সাথে এমনই ব্যবহার করেন হুম, সবসময় যে আমার কাছে মনে হয় উনি সবকিছুই আমার সাথে দুষ্টুমির ছলে করছেন। হুম। এরকম খালামার সাথে আমি আই এম ভেরি ফ্রি উইথ হার। আর এট দ্যাট মোমেন্ট যখন সব মানে এই সংবাদটা পেলেন সালমান আর নেই, এইটা আর ব্যাখ্যা করার দরকার কোনো নেই। দরকার নেই। বিকজ ও আর আমি তো একটু বেশি ডিপে কাজ করেছি তো। মানে একটা হুম। মিসিংটা খুব কঠিন। আসলে কথার পিঠে কথায় সালমান এসেই যায়। আসলে তিনি আপনার সাথে যে নামটা বেশি আসে তিনি সালমান। আর সাবিনা ইয়াসমিন আন্টির কথা বলছিলাম। আমি যতটুকু ওনাকে পার্সোনালি চিনি, ওনার সাথে আমারও কাজ করার সৌভাগ্য হয়েছে। কিন্তু আমি দেখেছি যে উনি আসলে ওনার বয়সের ভার বলেন বা ওই পার্সোনালিটি ওইটা কখনো মেইনটেইন করেন না। আমিও ১ম দিন গিয়ে খুব হকচকিয়ে গিয়েছিলাম যে এই সাবিনা আন্টি এভাবে কথা বলে? ওনাকে তো দেখি অন্যরকম। কিন্তু আপনি খুব লাকি আগুন ভাইয়া। এটা আমি ইয়েস। অবশ্যই বলব যে আপনি এত গুণী মানুষের ঘেরা এক পরিবারে আপনার জন্ম। আপনার প্রজন্ম কি বলে? এই আপনার যে ছেলেরা মশালার মিছিল, ওরা আমি জানি আপনার বড় ছেলে অলরেডি একটা ব্যান্ড গঠন করেছে। তো তাদেরকে কি আপনি সবসময় চেয়েছিলেন যে তারা গায়ক হোক? নাকি তারা তাদের বাবার মতন নিজের মতন করেই একদম, চলেছে? একদম তাই, একদম তাই। আমি চাই যে যাই করুক একটু বুঝেশুনে করুক। হুম, হুম। আর স্লিপ তো হবেই, তা তো হবেই। ভুল তো রক্তের একটা হবেই। ব্যাপার হ্যাঁ, আছে। হ্যাঁ। এই তারপর গিয়ে এন্ড অফ দ্য ডে যেন ওরা একটা সুন্দর সূর্যের সন্ধান পায়। রিসেন্টলি আমি আপনার একটা ভিডিও দেখেছিলাম ফেসবুকে, যেখানে আপনি আপনার ছেলেকে নিয়ে বসা, ও একটা গান গাচ্ছিল। ওই ভিডিওটা বেশ ভাইরাল হয়েছে, অনেকেই দেখেছে। তো ওদের প্রজন্ম ওদের মতন করে গান গাচ্ছে। সেখানে কি বাবা মানে গায়ক আগুনের কোনো সাজেশন আসে যে এই সাজেশনটা আমি না, দিতে চাই না, তাদেরকে? না। না ওরা ওদের মতন করে গাক? ওরা ওদের মতন করুক হুম, এবং আমি চাই যে ওরা ঠেকে শিখুক। থেকে শিখুক। বাহ! হ্যাঁ। গল্পে, গল্পে অনেকটা সময় চলে গেল দাদা। একদম অনুষ্ঠানের শেষের পর্যায়ে আমরা। কিন্তু তার আগে আমার একটা ছোট্ট আ র্যাপিড ফায়ার রাউন্ড থাকে এখানে। না আমি তোমাকে ফায়ার করব না। নিশ্চিন্ত থাকো। আচ্ছা, আচ্ছা। তুমি ভয় ঠিক আছে। পাইছো? হ্যাঁ, ভয় পেয়েছি তো। না, না। আচ্ছা, নিজেকে ৩ শব্দে ব্যাখ্যা করো। আগুন কেমন? ৩ শব্দে। আমি কি বন্দুক দিয়ে হ্যাঁ, দিলাম? হ্যাঁ, ওকে। বন্দুক ধরা হয়েছে এই জায়গাটায়। আগুন হ্যাঁ, বলো। is a free guy. ফ্রি গাই। ওকে। একটা পেয়েছি বিশেষণ। সেকেন্ড? Agun is angry ফর সিউর। ওকে। থার্ড? and Agun
আগুন, ফায়ার। হ্যাঁ আমি ঠিক করে দিছি। আগুন ইজ আগুন, ওকে। ফায়ার ইজ ফায়ার। আচ্ছা, কোন জিনিসটা সবচাইতে ঘৃণা করেন? মিথ্যা কথা বলা, একদম কোন জিনিসটা সবচাইতে ভালোবাসেন? সত্যি কথা বলা। সহজ কোয়েশ্চেন কমন পড়েছে। এখন এই ৩টার পরে এসে যদি একদিন সকালবেলা ঘুম থেকে উঠে বাংলাদেশকে পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা, সর্বময় ক্ষমতা আপনার হাতে দেয়া হয়, তাহলে আপনি বাংলাদেশকে কি রূপে দেখতে চান? কোন ক্ষমতাটা ব্যবহার করবেন বা কি রূপে সাজাতে চান না বাংলাদেশকে? সেটা আমি এখন বলতে চাচ্ছি না, বিকজ আমি যে বাংলাদেশ স্বপ্নে দেখি হুম, সেই বাংলাদেশটা আসলে খুব দূরে না। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হ্যাঁ হতে যা ভেরি সিম্পল কিন্তু। আচ্ছা না এটা নিয়ে আর বলা ঠিক হবে আচ্ছা, না। ঠিক আছে তবে আমি আবারও বলছি, আমি যেই বাংলাদেশ স্বপ্নে দেখি ওটা বেশি দূরে না। ওকে, আমরা হোপ ফর সো যে আমরা খুব তাড়াতাড়ি সেই বাংলাদেশের রূপরেখা আমাদের সামনে দেখব। এবার আমি একটা কোয়েশ্চেন করবো, কিন্তু তুমি আমাকে মার দিতে পারবা না, আচ্ছা আগে শুনি। বলে রাখি। হুম। সেটা হচ্ছে, তোমার সবাই অ্যাংরি বার্ডস ডাকে কেন? তোমার তো রাগ কেন? আমার এত রাগ না, ওই যে ৭১-এ জন্ম হয়েছে এই জন্য যুদ্ধটা ক্যারি করছে এখনো নিজের ভিতরে। ওকে। না, তুমি রাগ, খুব রেগে যাও কথায় কথায়, এটা কি না ব্যাপারটা না যে তুমি রাখবো সহ্য না করতে পারো কেন, না আসলে মিথ্যা বলা, রাখবো না কেন? হিপোক্রেসি তুই করা? ধর একটা কাজের জন্য তেল মারার তো একটা লিমিট আছে। হুম, একটা তুই একটা চোখের সামনে দেখছি আমরা যে তেল মারার মানে সর্বোত্তম অবস্থায় চলে গেছে। সকালবেলার ফকির গানটা কি নজরুলের? সকালবেলার আমির রে ভাই, ফকির সন্ধ্যাবেলা। সন্ধ্যেবেলা। এই তো নদীর খেলা, কি হচ্ছে দেখেছিস এখন? হুম, আমি একটা কথা বলি, হুম, প্লিজ। যারা আজকে কাঠগড়ায় উঠছে, হুম, ওদের কি বাচ্চা কাচ্চা নাই? অফ কোর্স দিস তারা ইজ কি দ্য দেখছে না কোয়েশ্চেন। যে তার বাবাকে, কি বাবাকে দেখলো হুম, আর কি বাবাকে এখন দেখে? জুতা মারছে মানুষ, পচা ডিম মারছে মানুষ, লাথি মারছে মানুষ, পুলিশ পর্যন্ত তাদের হেফাজতে রাখতে পারছে না, মানে হুম, গাড়ির থেকে নিয়ে কোর্ট পর্যন্ত। এর মধ্যেই এই হচ্ছে। তাদের কি বাচ্চা কাচ্চা নাই? তারা কি কোনোদিন এসব কাজ করার আগে একবার চিন্তা করে নাই যে কোনোদিন যদি ধরা পড়ি আমার সন্তান তো এটা দেখবে? সেই সেই চিন্তা ভাবনা থাকলে পরে তো তারা আসলে এই ধরনের কাজ করতে পারতো না। আমরা এইসব থেকে আসলে একটা বিরাট শিক্ষা নিই। কারণ আসলে দিন শেষে আপনাকে আপনার কর্মফল ভোগ করেই মরতে হবে। আমরা আসলে অনুষ্ঠানের শেষের দিকে একদম, কাব্যিক অডিও বুকে আসার জন্য অনেক, অনেক ধন্যবাদ দাদা। এবং থ্যাংক ইউ। তোমার সাথে আমি যতবার আড্ডায় বসি আমার মনে হয় আমরা একটা ভাই বোনের প্রাঞ্জল একটা আড্ডা চলে। এই আড্ডায় আসলে কোনো ফর্মালিটি থাকে না, কোনো ন্যাকামি থাকে না। তো আমি বলব যে আসলে কাব্যিকের জন্য যদি কিছু বলার থাকে ক্যামেরায়। কাব্যিক অনেক দূর এগোবে, কারণ হচ্ছে কাব্যিক যারা শুনছে তারা কিন্তু দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার এর ওই কাব্য দেখে নাই, এই জন্য ওদের কাছে এই কাব্যিকটাই কিন্তু সুপার। কিন্তু এই জেনারেশন যদি ওই কাব্যের মজা একবার পেয়ে যায়, পাবে না। বিকজ কার এত সময় আছে বলেন, যে ছোট বাচ্চা ঘুমাচ্ছে, মা বসে বসে বই পড়ছে, সেটা শুনতে শুনতে বাচ্চা ঘুমিয়ে যাচ্ছে। কিন্তু তারপরেও বলি, এটাই তো সিস্টেম। এখন সিস্টেম তো ব্যাক করানো যাবে না। যে সিস্টেম এসছে, আরো আসবে, আরো চেঞ্জ হবে। এ তো মাত্র কাব্যিক দিয়ে তো শুরু। কত কত যে ফর্ম হবে এটার, আরো কত অ্যাট্রাকটিভ হয়ে যাবে ইনশাআল্লাহ। মানুষের কাছে। এই প্রত্যাশায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি। না, না, বিদায় তো দেইনি এখনো। আমি বলছি খালি কাব্যিককে ধন্যবাদ ও জানাইতে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। বিদায় হবে তোমার গান ছাড়া কি কাব্যিক কখনো বিদায় নিতে পারে? আর যে গান আমি যখনই হয় তখনই সালমানের সাদা শার্ট, কালো টাই এবং তুমি, এই ৩ জনের ফর্মে আমি যে গান দেখি সেই গানটা শুনতে, শুনতে আজকে আমরা বাড়ি যাব। গিটারটা আনলে ভালো হতো। ঠিক আছে। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। বাহ! থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমার যে মানে বাঙালি তো একটু এমনিও খুব লোভী জাতি। কিন্তু বাবা বলে না বললে তো আমি আসলে এখান থেকে যাইতে দিব না তোমারে। বাবা বলে ছেলে নাম করবে, সারা পৃথিবী তাকে মনে রাখবে,
শুধু এ কথা কেউ জানে না, আগামী দিনের ঠিকানা। ছোট্ট একটা গল্প দিয়ে শেষ করছি। গল্পটা হচ্ছে অবশ্যই। এরকম যে এখন যে ফিল্ম ডিরেক্টর আছে জাকির হোসেন রাজু, হুম, সিরিয়াস একজন হুম, ফিল্ম হুম, ডিরেক্টর। অসম্ভব ভালো ডিরেক্টর। আব্বার যখন উনি অ্যাসিস্ট করতেন হুম, তখন আমার এই কেয়ামত হয়ে কেয়ামত রিলিজ হয়ে গেছে। আচ্ছা। তো রাজু চাচাকে দেখে একদিন আব্বা জিজ্ঞেস করছিল, আমি জানি না, এটা পরে ওনার থেকে শোনা, হুম, হুম, যে রাজু 21 বছর বয়সে এই ছেলেটা সবকিছু পেয়ে গেল, হুম, ও কি ঠিক থাকতে পারবে? মানে এত বেশি পেয়ে গেছি ওই হুম, বয়সে। হুম, হুম। রাজু চাচা বলেছিল আব্বাকে, আতা ভাই এটা কিন্তু আপনার ছেলে, বাহ! টেনশন করেন না, যেখানেই যাক ও লাইন থেকে বাইর হবে না। থ্যাংক ইউ, আজকে এই বলে শেষ করছি। ভালো থাকেন, সুন্দর আসলেই থাকেন তাই। সবাই। থ্যাংক ইউ দাদা, হ্যাঁ, থ্যাংক ইউ ওয়েলকাম। সো মাচ। আর দাদা যে কথাটা বলল সেই পর্যন্ত আসলে আমাদের সম্পর্কটা এরকমই মিষ্টি মধুর। কখনো দাদা, কখনো ভাইয়া। কিন্তু যে কথাটা বলল আসলে রুটই। আপনি সারা জীবনের সব ভালো কাজ আপনার পারিবারিক শিক্ষা থেকে আসে, পারিবারিক মূল্যবোধ থেকে উঠে আসে। আমরা যেন দিন শেষে এটা না ভুলে যাই। আমাদের প্রাত্যহিক দিনে আমরা যেন আমাদের পারিবারিক শিক্ষায় শিক্ষিত করতে পারি আমাদের সন্তানদেরকে। আর এইরকম গুণী মানুষ যেন আমাদের ভেতরে সবসময় বিরাজ করে। এই পর্যন্তই, ভালো থাকবেন। ছিলাম এতক্ষণ আপনাদের সঙ্গে। আগামী পর্বে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন।